4টি কেন্দ্রেই তৃণমূলের জয়। মমতা ব্যানার্জি বলছেন যে অনেক চক্রান্ত হয়েছিল, একদিকে এজেন্সি একদিকে বিজেপি, মানুষ সব রুখে দিচ্ছে। বাংলায় ভোট হয় নাকি? কি হয়েছে? বাংলায় লুট হয়। হ্যাঁ, বাংলায় লুট হয়, সবই লুট। আপনি দেখুন, নারীদের সম্মান লুট, ভোট লুট, চাকরি লুট, কয়লা লুট, গরু পাচার লুট, খাদ্য লুট। বাংলায় লুটে নেয় লোকে। ভোট লুট হয়েছে এটাই বলছেন, এটা তো বিরোধীদের কথা। না না, সত্যি হয়েছে তো। আপনি 2021 সালের একটা এক্সাম্পল দিচ্ছি। 21 সালে বিধানসভায় তৃণমূল জিতল। তারপরের উপনির্বাচনটাতে দেখুন, এক একটা সিটে 80,000 90,000 করে লিড বিধানসভায়। লোকসভা জিতেছে মানে ইন দ্য সেন্স লোকসভায় 29টা সিট পেয়েছে। ওটা একটা লোকসভার বিধানসভাটা মোটামুটি একটা জনগণের রায় হিসাবে ধরতে হবে। এই উপনির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এগুলো কোনো মানুষের রায় নয়। লোকসভা এবং বিধানসভায় লুট কিছুটা কম হয়, কারণ আইন, তারপরে কানুন, ল অ্যান্ড অর্ডার, সেন্ট্রালের কিছুটা মানে এই ইলেকশন কমিশনের চাপ, মিডিয়া, সব কিছু মিলিয়ে লুট কিছুটা কম হয় না, তা নয়, কম হয়। আর এই আপনার এই উপনির্বাচন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এগুলো লুট, পুরোটাই লুট। এবারে তো লোকসভাও লুট। 10 লক্ষ ভোট পায় নাকি নিজেরা বলে বেড়াচ্ছে, এখন 10 লক্ষ ভোট পায়, জানে বেশি বললে কোন দিন এইটা নিয়ে গন্ডগোল হয়ে যাবে। 10 লক্ষ ভোটে একটা লোক যেতে, 10 লক্ষ 15 লাখ ভোটারের মধ্যে 10 লাখ ভোটার আমার পক্ষে হয়। ওই ডায়মন্ড হারবারে 7.5 লাখ ভোটের লিড। ওকে, আপনি বলুন না। সারা ভারতে আজ পর্যন্ত 7.5 লক্ষ ভোট কেউ জেতেনি। এই 5 লাখ 6 লাখের ওপরে ভোট যারা পায় বাংলাতে, সেগুলো লুটই। তারপরে যখন চলে যাবে দেখবেন 6 লক্ষ ভোট ডাউন আছে ওখানে। যদি ক্ষমতা থেকে চলে যাবে 6 লক্ষ ভোট ডাউন আছে। ওই সব কথাবার্তা বলে কোনো লাভ নেই। ওই যে যা বলছে, তৃণমূল বলে যাচ্ছে, এটা লুট। বাংলাতে ভোট হয় না, লুট হয়। মমতা ব্যানার্জি যেটা বলছেন যে এজেন্সি দিয়ে যেভাবে রোখার চেষ্টা করেছিল, সেই সকল বিষয়গুলোকে কিন্তু মানুষই জবাব দিচ্ছে। তাদেরকে কোথাও গিয়ে যে দুর্নীতি সেটা যে হয়নি, সেটারই কি কোথাও গিয়ে একটা ইঙ্গিত? এটা মিথ্যে করে তাদের উপরে একটা দোষ চাপানো হচ্ছিল, তাদেরকে মানে ভোটে সম্ভবত, মানে খুব প্রধানত ভোট রাজনীতির জন্য। MA BA LLB MCom BCom যা বলবে সেটাই ঠিক নাকি? ভোট লুটের কথা বলছে, এজেন্সির কথা বলছে। এজেন্সি কি ভোট দিতে গেছিল নাকি? এজেন্সি ভোট দিতে গেছিল? এজেন্সি দিয়ে যেভাবে তৃণমূলকে, মানে তৃণমূল চালিত সরকার, তৃণমূল দল সরকার চালাচ্ছে এখন, তো যেভাবে তৃণমূলকে যেভাবে বারবার আটকানোর চেষ্টা এবং বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি, মানে এই যে এত দুর্নীতির অভিযোগ, সম্ভবত এটাই ইঙ্গিত দিতে চেয়েছেন মমতা ব্যানার্জি, এমনটাই আমার মনে হয়েছে। যে কথা তিনি বলেছেন যে এজেন্সি, বিজেপি বিভিন্নভাবে আটকাতে চেয়েছে। এজেন্সি গেছে তাদের তদন্ত করতে, যারা চোর তাদের ধরতে। এজেন্সি তো আর ভোট করাতে যায়নি। যে মাথা চোরগুলো আছে সেগুলোকে ধরতে গেছে। সেইটাকে এই ভোটের সাথে কেন টানতে যাচ্ছে মমতা ব্যানার্জি? এজেন্সি তো আর ভোট করাতে যায়নি। এজেন্সি দিয়ে মানুষ রায় দিতে পারেনি। না, এটা মানুষের প্রতিফলন রায় নয়। পশ্চিমবঙ্গ পুলিশ যতদিন ল অ্যান্ড অর্ডার দেখবে আর তৃণমূল ক্ষমতায় থাকবে, এখানে মানুষ রায় দিতে পারবে না, সম্ভবই না মানুষের রায় দেওয়া। কুণাল ঘোষ তো বলছে, যেহেতু গত নির্বাচনে 3টেতে বিজেপি জিতেছিল, হয় এবারে হয়েছে যে বিজেপিকে যারা ভোট দিয়েছিল তারা ভোটই দেয়নি, আর নয় তারা তৃণমূলকে ভোটটা দিয়েছে। দেখুন, নির্বাচনের কৌশলে অনেক কিছু হয়। যার হাতে সংগঠন আছে সেই যখন অন্য দলে চলে যায়, সে একটা বড় ভোট নিয়ে যায়। এখানে ভোটটা সবসময় তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে হয় না। কাজ দেখেও ভোট হয় না, ব্যক্তি রিলেশনে ভোট হয়, সম্পর্কর জোরে ভোট হয়, পলিসিগত জোরে ভোট হয়, পার্টি পলিসিগত জোরে ভোট হয়। কাজ দেখেও হয়,
তবে সেটা পশ্চিমবাংলায় হয় বলে আমি মনে করি না। কাজ দেখে যদি ভোট হতো বা কাজের জন্য যদি ভোট হতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মুখ্যমন্ত্রী ভোটে হারতো না। আচ্ছা, বিধানসভায় তো আসন সংখ্যা কমে গেল বিজেপির, কোথাও গিয়ে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে এবং বলতে গেলে ভোট রাজনীতিতে বিজেপির শক্তি হ্রাস হলো, তাহলে সেদিকে কি কোথাও গিয়ে কি সত্যি একটা বিরোধী রাজনীতির মানে বিরোধী শূন্য রাজনীতির দিকে একটা এগোচ্ছে মানে পশ্চিমবাংলায় বিরোধীদের খুব একটা শক্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছিল বিরোধীদের পলিসি এবং বিরোধীদের দুর্বল, আমি বলছি ঠিকঠাক লড়াই দিতে পারছে না, সেই জন্য কি তৃণমূল জিতে যাচ্ছে? না, বিরোধীদের পলিসি এবং বিরোধীদের যে নির্বাচনী কৌশল দুটোই সঠিক নয় পশ্চিমবাংলাতে। তার মানে তো এটাই দাঁড়ালো যে বিরোধীরা দুর্বল, সেজন্য তৃণমূল জিতে যাচ্ছে। স্বাভাবিক, বিরোধীরা দুর্বল, পশ্চিমবাংলায় বিরোধীরা দুর্বল। এক, দুই হচ্ছিল পশ্চিমবাংলাতে বিরোধিতা করতে গেলে যে ধরনের রাজনীতি করতে হবে, সেই রাজনীতি পশ্চিমবাংলার বিরোধী দলগুলোর মধ্যে কারোরই করার সেই সক্ষমতা নেই, এটা বাস্তব কথা। আপনি যদি পশ্চিমবাংলার দুবার সরকার বদল দেখেন, ৭৭ এবং ২০১১, দুবার তো সরকার বদল হয়ে ৭৭-এর পর ১১-এ হলো সরকার বদল। যে স্টাইল এবং ফ্যাশনে ৭৭-এর আগে রাজনীতি হয়েছিল, যাতে করে সরকার বদল হয়েছিল, আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না, আমি বলছি সরকারটা বদল হয়েছিল রাজনৈতিক আন্দোলন এবং ফ্যাশনে। ঠিক সেইরকম ধরনেরই রাজনৈতিক আন্দোলন এবং ফ্যাশনে ২০১১ সালে সরকারটা বদল হয়েছে। কোনো রাজনৈতিক দলের আপনি ভূমিকা দেখাতে পারবেন যারা ২০১১-র আগে যে বিরোধিতা হয়েছিল বা আপনার ৭৭-এর আগে যে বিরোধিতা হয়েছিল, সেই ধরনের বিরোধিতা ২০১১ সাল থেকে আর ২৪ সাল পর্যন্ত হয়েছে না। ২০১১-ই তৃণমূলের ক্ষমতায় আসার কারণ তৃণমূল নয়, মানে তৃণমূলের আন্দোলনের জন্য হয়নি, এটাই বলছেন? না, এটা ভুল কথা। ২০১১ সালে যে তৃণমূল সরকারে এসেছিল সেটা তৃণমূলের আন্দোলনের জন্য, ঠিক ভুল সেটা অন্য প্রশ্ন। তৃণমূলের একটা বড় আন্দোলন হয়েছিল নন্দীগ্রাম নিয়ে, এটা অস্বীকার করার জায়গা নেই। সঠিক জিনিসটাকে যদি কেউ অ্যাসেসমেন্ট করতে চায়, ভুলভাল কথা বাজারে বললে সেটা অন্য প্রশ্ন। ২০১১ সালের আগে তৃণমূলের নন্দীগ্রাম নিয়ে জমি আন্দোলনটা তৃণমূলকে ডিভিডেন্ড জমিয়েছিল, এবং আন্দোলনের মাত্রাটা যদি আপনারা দেখেন, সেটা কোনো মানে আন্দোলন বলা চলে না, সেটাকে যুদ্ধ বলা চলে। নন্দীগ্রামটাকে তো আমি টেকনিক্যালি আন্দোলন বলি না, ওটাকে যুদ্ধ বলি, যা হয়েছিল নন্দীগ্রামে। এবং সেটা যদি আপনি অন্যান্য জায়গায় যে জমি আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল, বেসিক্যালি একটা সিভিল ওয়ারের মতো। সেরকম তো অনেক ঘটনায়, মানে আমি একদম নন্দীগ্রামের মতো বলছি না, কিন্তু সিমিলার অনেক ঘটনাই তো সাম্প্রতিককালে যে ঘটেছে, সেটা সন্দেশখালি হোক বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন এরকম অত্যাচারের ঘটনা। তাহলে কেন এখন নন্দীগ্রামে যখন প্রথমত নন্দীগ্রামের মতন নয়, দ্বিতীয় কথা হচ্ছে নন্দীগ্রামে যখন ঘটনাটা ঘটেছিল গণ আন্দোলনটা সংগঠিত হয়েছিল, আমি তো বললাম সিভিল ওয়ার মানুষের মধ্যে, এটা বাঁধাতে সক্ষম হয়েছিল তৃণমূল নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে, এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হলো মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের ঘটনাকে রাখার জন্য সিঙ্গুরের কারখানাটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হচ্ছে। আমি কেন টার্মটা ব্যবহার করলাম, শব্দটা প্রয়োগ কেন করলাম, সেটা বুঝতে হবে। ওইটাকে ধরে রাখার জন্য বা স্পিরিটটাকে ধরে রাখার জন্য সিঙ্গুরের কারখানাটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হচ্ছে। কি কথাটার মানে বুঝতে পারলেন? এই যে আন্দোলনটা হয়েছে, এটাতে কিন্তু তৎকালীন বাংলার জনগণ এই জমি আন্দোলনকে তারা সাপোর্ট করেছে, কারণ আন্দোলনের মাত্রাটা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে। সেই আন্দোলনের মাত্রাটা ৭৭-এর আগে যদি আপনি দেখেন, খাদ্য আন্দোলন, ট্রামের ১ পয়সা ভাড়া বেড়েছে বলে ৫৯টা ট্রাম পোড়ানো হয়েছিল,
ঘটনা, এটা রেকর্ড, এটা আমি কোনো মানে আপনারা কাগজপত্র মিডিয়া, কত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানে হু হু করে বেড়ে কারণ যাচ্ছে। এটা তো মানুষের মধ্যে নিয়ে যাওয়া যাচ্ছে না, শুধু মিডিয়া করে। আর আদালত কেন্দ্রিক রাজনীতি করতে গেলে যে আদালত একটা অর্ডার দিল আর সেই অর্ডার নিয়ে আমরা, আরে আদালতে মামলার মতন চলছে, রাজনীতির মতন চলবে। যে আদালত ওকে অমুক বলেছে, একটা ধরুন এই যে আপনি ধরুন এসএসসি প্রাইমারি মামলা, কিছু মানুষ তো এটা তো অস্বীকার করার জায়গা নেই, বিতাড়িত বঞ্চিত হয়েছে। গ্রাউন্ড পলিটিক্সে কম অংশগ্রহণ করছে এখন রাজনৈতিক দল। অ্যাবসলিউটলি গ্রাউন্ড পলিটিক্স, গ্রাসরুট লেভেলে কোনো বিরোধী দলের কোনো মানে ভূমিকাই নেই। আদালতে মামলা হয়েছে একটা দুর্নীতি নিয়ে, কিন্তু দুর্নীতি ইস্যুটাকে তো মানুষের মধ্যে কিভাবে নিয়ে যাবে সেই স্ট্র্যাটেজিটা তো রাজনৈতিক দল, যে যারা বিরোধী দল তাদের করতে কারোর পক্ষেই করা সম্ভব হচ্ছে না। আপনি বলুন না, রাস্তায় তো লোকগুলো বসেছিল, তাদেরকে নিয়ে তো আন্দোলন সংগঠিত হতে পারত। পশ্চিমবাংলায় চাকরি আছে নেই, এটা তো ঘটনা। পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ। যারা ধরুন আজকে এই আপনার এসএসকেএম বা আপনার এই আরজিকর হসপিটালগুলোতে যান, একদিন পেশেন্টগুলো গড়াগড়ি খাচ্ছে, তাদের হয়তো লড়াই করার লোক নেই। আমি বলছি সংগঠিতভাবে লড়াই করার লোক নেই। এই যে সারদা কাণ্ডটা ঘটলো পশ্চিমবাংলাতে, কোনো রাজনৈতিক দল তো ছোটেনি, সাধারণ মানুষ ছুটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাটের বাড়িতে। টাকা কে মেরেছে? টাকা শাসক দলের লোকজন মেরেছে, সাধারণ ক্ষতিগ্রস্ত। আন্দোলনটা কোথায় গড়ে উঠলো? মানে সেই মাত্রায় আন্দোলন, কিন্তু ওই মুখে বললাম সেটা আন্দোলন নয়, বা দুদিন মিডিয়াতে বলে দিলাম, বা একটা মামলা ঠুকে দিলাম যে এই হয়েছে, কোর্ট কবে রায় দেবে আমি সেই ভরসায় হয় নাকি সেটা দিয়ে? কোর্টে মামলা চলবে কোর্টের বেসিসে, আইন চলবে আইনের পথে, আন্দোলন চলবে আন্দোলনের পথে। কি বললাম ব্যাপারটা? বই আন্দোলন করে ধরুন জিনিস ছিনিয়ে আনতে হবে, ছিনিয়ে আনতে হবে। আপনার যদি আজকে পশ্চিমবাংলায় কারখানা ছিনিয়ে আনতে হবে, এগুলো কি আইন আদালতের ভরসায় চলে নাকি? ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে, এটা কি আপনি আইনে লড়াই করে স্বাধীনতা আনবেন? এটা হয়, এরকম ধরনের জিনিস হয় নাকি? বা মিডিয়ায় বলে আপনি আনতে যাবেন, এটা হয় নাকি? মিডিয়া দিয়ে খুব বেশি প্রচারটা হতে পারে, যে ঘটনাটা ঘটেছে সত্যি মিথ্যে এই অবধি ডিসকাশন হতে পারে, কিন্তু কোনো একটা জিনিসকে করতে গেলে সেটাকে তো লড়ে সেটাকে ছিনিয়ে আনতে হয়। সেইটা আপনি সাম্প্রতিককালে 2011 সাল থেকে 24 সালের মধ্যে যদি না দেখাতে পারেন, তাহলে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা দুটোই কমে যাবে। আর একটা জিনিসও বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করে, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, আমরা যারা বিরোধিতা করি আলাদা কথা, তিনি কিন্তু আন্দোলন করে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা তিনি অর্জন করেছিলেন বলে তিনি 11 সালে ক্ষমতায় এসেছেন। এটা ঘটনা। বামফ্রন্ট যে 77-এ এসেছিল, শুধু মিডিয়া আর আদালতের 4টে মামলা করলাম, নিচের কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে দেখে তারা না, আন্দোলন করে মানুষের ইস্যু নিয়ে আন্দোলন করে, মিডিয়ার বিস্তার ছিল, মানুষের ইস্যু নিয়ে আন্দোলন করে তারা কিন্তু আজকে ক্ষমতায় এসেছে। শুধু এরকম বললে হয় না। ফর এক্সাম্পল ধরুন আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টি, রাম মন্দির ইস্যুটা কেউ বলতে পারে ঠিক, কেউ বলতে পারে ধর্মীয় ইস্যু, আলাদা কথা, আমি সেইটার মধ্যে যাচ্ছি না। আমি যেটা বলছি, ওরা রাম মন্দির আন্দোলনটাকে সংগঠিত করেছিল, তাই জন্য ওদের ভোটও বেড়েছে, ওদের ইয়েও বেড়েছে। তাই মানে পশ্চিমবাংলার কথা বলছি না, আমি অল ইন্ডিয়া এক্সপেক্টের কথা বলছি। 1980 সালে বিজেপির সিট ছিল 2। আমি একটা হিস্ট্রির কথা বলছি, কিন্তু গতবার তুলনায় সে দেখতে গেলে আসন সংখ্যা কমে। না পশ্চিমবাংলার কথা আমি বলছি না, আমি বলছি পশ্চিমবাংলায় নেই তাই জন্য কমেছে। সারা দেশেও তো আসন সংখ্যা তো কমেছে, আর দেশে সেরকম দেখাতে পারেনি তাই জন্য কমেছে। মানুষের ইস্যু নিয়ে আমি আপনাকে, অযোধ্যা মন্দিরের কথা আপনি বলছেন, রাম মন্দিরের কথা, কিন্তু সেই রাম মন্দির যেখানে অবস্থিত, সেই লোকসভা আসন ফৈজাবাদ, সেখানেই তো হেরে গিয়েছে বিজেপি। আমি বলে দিচ্ছি বিষয়টা সেটা না, আমি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম বলে বিষয়টা বলছি, এটা রাজনৈতিক ইকুয়েশনের কথা বলছি। 1980 সালে ওদের সিট ছিল 2টো। আপনি যদি রাম মন্দির 1990 সালের ইস্যুটা নিয়ে যখন ওরা 80-85 সাল থেকে আন্দোলনটা করতে শুরু করলো, তখন কিন্তু ওদের পপুলারিটিটা বাড়লো টেকনিক্যালি, আপনি যদি দেখে থাকেন, এবং আলটিমেটলি সেটা গিয়ে দাঁড়ালো যে তারা সরকারে চলে আসলো 96 সালে। এবারে আপনি বলতে চাইছেন যে রাম মন্দিরের ইস্যুকে কেন্দ্র করে ওই অযোধ্যা চত্বরটাতে বিজেপি হেরে গেছে, ঠিক। আপনাকে তো আগে মানুষের সেন্টিমেন্টটা বুঝতে হবে। রাম মন্দিরটাকে ইস্যু করে কেন্দ্র করে আপনি লোকালি খবর নিন, অনেকের জমি জায়গা নেওয়া হয়েছে, তো মানুষ গেছে খেপে, তাই জন্য মানুষকে নিয়ে আপনাকে আন্দোলন করে, আমি কনসেপ্টটা এইটা বলতে চাইছি।
সিঙ্গুরে যেটা হলো সিঙ্গুরে 300 জন সবাই যে যার মতন লজিক দিতে পারে। দেখুন আমার লজিকটা আমি আমার মতন দিচ্ছি। সিঙ্গুরে যেসব চাষিরা আছে জমি দিতে চায় তাদেরকে সঙ্গে নিয়ে সিঙ্গুরের যদি কারখানাটা হতো তাহলে কিন্তু কারখানাটা হতে পারত। কিন্তু সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি অনেক সাকসেস অর্জন করেছেন, কারণ যারা আছে তাদের সঙ্গে নিয়ে তিনি আন্দোলনটা করতে পেরেছেন। কিন্তু অন্যায় যেটা করেছেন সেটা হচ্ছে সিঙ্গুরের কারখানাটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে। ক্ষমতায় তো এসে গেছিলেন, কারখানাটা হলে কিন্তু মানুষের উপকার হতো। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছিল মানুষকে নিয়ে কিছু করতে গেলে তাকে আন্দোলনটাকে বা মানুষকে সঙ্গে নিয়ে করতে হবে, আদারওয়াইজ হবে না। আপনি চুরি নিয়ে যতই মিডিয়ায় বলুন আর চুরি নিয়ে যতই আপনি মামলা করুন, একটার পর একটা কোর্টে মামলা করে যান, সেটাতে হয়তো রিলিফ হবে পর্যন্ত, ধরুন কারো জেল হলো বা কোনো লোকের চাকরি হলো এই পর্যন্ত, বা কেউ টাকা ফেরত পেলে। এরকম মামলা করে তো যারা টাকা দিয়ে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য হাইকোর্টে মামলা করে তারা টাকা ফেরতও পেয়েছে, সেই রিলিফও হয়েছে। আমাদের কাছে সেই অর্ডারও আছে। মামলা করেছে, মামলা করে বলেছে যে টাকা নিয়েছে চাকরি দেবো বলে, আমরা সেই মামলা করেছি। মামলা করে কেউ বিচার পেতে পারে কিন্তু ভোট পেতে পারে না, হ্যাঁ, এইটা হলো প্রপার কথা। মামলা করে বিচার হতে পারে, মামলা করে ভোট হবে না। এখন এদের মাথার মধ্যে ঢুকে গেছে একটা করে ইস্যু হবে, আর সেই ইস্যুটা নিয়ে তো তারা তো রাজনৈতিক আন্দোলন কেউ কিছু করছে না। সব তাকিয়ে আছে মিডিয়ায় গিয়ে বলবো, সব তাকিয়ে আছে এটা দিয়ে বলবো, তাই দিয়ে হয় নাকি? বিরোধীদের এটাই সব থেকে বড় সমস্যা। গ্রাউন্ড পলিটিক্সটা যেটা, সেটা কোনো রাজনৈতিক দলে পশ্চিমবাংলায় আমার মতে 2011 সালের পরে আমার চোখে পড়ার মতন পড়েনি। যে ধরনের বিরোধিতা পশ্চিমবাংলার মানুষ দেখতে অভ্যস্ত। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাটা হলো বিরোধিতারই জায়গা। এবং বাংলা, আপনি ব্রিটিশ সাম্রাজ্যের সময় যদি বিপ্লবী দেখেন, 90% বিপ্লবী পশ্চিমবাংলা এবং আপনার পাঞ্জাব। এখানে আপনি শুধু ডায়লগ আর থিওরি আর কাগজে কলমে এই জিনিস বাংলাতে মানে বিরোধিতা, এই জিনিস বাংলার মানুষ মানে দেখে অভ্যস্ত না, যেটা মানুষ ভুলিয়ে দিতে হচ্ছে। তাই জন্য স্বাভাবিক কারণেই আজকে আপনার তৃণমূলের এত বাড়বাড়ন্ত, 1 আর 2 লুটপাট। কারণ আপনার লুটপাটটা হচ্ছে কারণ আপনি তো রেজিস্ট করতে পারছেন না, আপনি পাল্টা রেজিস্ট্রেন্স দিতে পারছেন না। যারা বিরোধী দল করছেন তারা তো রেজিস্ট্রেন্স দিতে পারছে না। হ্যাঁ, মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে, তা না হলে মানে সরকার পরিবর্তন হয় না। পলিটিক্স ইজ নট আ বেড অফ রোজেস, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। উনি শিখিয়েছিলেন, জ্যোতিবাবু ওনার থেকেই কথাটা শুনেছিলেন, আমি জাস্ট শুনেছি বিভিন্ন লোক থেকে। এখন পলিটিক্সটা যদি এখন এসি ঘর, মিডিয়া হাউস, এখানে পলিটিক্স হয়, তাহলে তো কোনো মানে সেটা কোনো যুক্তিযুক্ত হলো না। পলিটিক্স হলো মাঠে ময়দানে রোদে ঘেমে পুড়ে গুলি খেয়ে মার দিয়ে, এটা হলো রাজনীতি। রাজনীতি মানে এটা নয় যে ইটস আ বেড অফ রোজেস। পলিটিক্স ইজ নট আ বেড অফ রোজেস।